ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। নতুন একটা জার্নি শুরু হতে চলেছে, তাও বাসের সেকেন্ড টাইম এই কারণেই বলছি। ফার্স্ট টাইম আমি কিন্তু গিয়েছিলাম ঢাকা থেকে কক্সবাজার, তখন আমি ভিডিও করতাম না, তখন কিন্তু একবার বাসে করে গিয়েছিলাম। আর এইবারও কিন্তু শ্যামলী পরিবহনের সাথে আমি যাত্রা করতে চলেছি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। সেই শ্যামলী পরিবহনে আগেরবারও শ্যামলী পরিবহনের সাথে গিয়েছিলাম, এবারও তাই। আজকে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে রাত্রি 11:30টার সময়। 11টার সময় রিপোর্টিং, 11টার অনেক আগেই পৌঁছে গেছি। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে স্প্ল্যানেড 7 নম্বর যে গেট আছে, মেট্রোর গেট, তার ঠিক সামনেই কিন্তু হচ্ছে এই বাস স্ট্যান্ডটা পুরো। আর একদম এইদিকে যদি দেখো, এখানে কিন্তু শ্যামলী পরিবহনের কাউন্টারটা, সুতরাং বুঝতে অসুবিধা হবে না, অনলাইনে তোমরা টিকিট কাটতে পারো। আজকে কিন্তু দেখাবো প্রথমবার আমার ভিডিওর মাধ্যমে বাসে করে যাত্রা, তাও কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। চলে এসেছে কিন্তু আমাদের এই বাস। আজকে এই বাসে করে কিন্তু আমরা যাত্রা করতে চলেছি কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে। এবারে তোমাদের কিছু কথা বলে রাখি, শ্যামলী পরিবহনের কিন্তু আমার টিকিটের প্রাইস পড়েছে 365 টাকা। যেহেতু আমি আজকের সকালে, অর্থাৎ যেদিন আমি যাত্রা করছি সেদিনের সকালবেলা কিন্তু টিকিটটা কেটেছি। টিকিটের প্রাইস কিন্তু আপ ডাউন করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝে একটু টিকিটটা কাটতে হবে। ওই হচ্ছে শ্যামলী পরিবহনের ওয়েটিংয়ের জায়গা, ওখানে কিন্তু তোমরা ওয়েট করতে পারো। আর এই হচ্ছে কাউন্টার। অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পর যদি কোনো টিকিট বেঁচে যায় বা জায়গা বেঁচে যায়, তখন কিন্তু এই কাউন্টার থেকেই বিক্রি হয়। তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ, তো ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, এখান থেকে কিন্তু তোমরা বুকিং করতে পারো। ভলভো বাসে পেটের ভিতরে কিন্তু অনেকটা জায়গা থাকে লাগেজ রাখার জন্য। যাদের কাছে লাগেজের পরিমাণ বেশি থাকে তারা কিন্তু এইসব জায়গায় লাগেজ রাখে, এবং তার পরিবর্তে কিন্তু একটি টোকেন দেওয়া হয়, পরবর্তীকালে লাগেজ কালেক্ট করা যায় সেই টোকেনের মাধ্যমে। ঢুকে পড়েছি কিন্তু বাসের ভেতরে। এখানে 2x2 কিন্তু সিটের বসার ব্যবস্থা আছে। ভেতরে কিন্তু এসি চলছে, পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এবং চারিদিকে কিন্তু এমার্জেন্সি গেট আছে। লাল রঙের অংশগুলো কিন্তু হচ্ছে হ্যামার, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু এই হ্যামার দিয়ে ভেঙে, অর্থাৎ কাঁচ ভেঙে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। এই হলো লেগ স্পেস। নিচে দেখতে পাচ্ছ বটল হোল্ডার আছে, ম্যাগাজিন হোল্ডার আছে, আর এই হচ্ছে কার্টেন। এখানে দেখতে পাচ্ছ বাস কিন্তু দাঁড়িয়ে আছে, আর ভেতরের অবস্থান খানিকটা এরকম। খুব সম্ভবত সামনের সিটের তুলনায় পেছনের সিটগুলোর দাম একটু কম হয়। 11:00টায় কিন্তু গেট খুলে দিয়েছে, ভেতরে ঢুকলাম। সিট যথেষ্ট কমফোর্টেবল। কলকাতা থেকে কিন্তু দীঘা পর্যন্ত 180 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে চলেছি প্রথমবার বাসের সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। এবার চলো দেখা যাক, বাকি সমস্ত আপডেট দিচ্ছি কতটা কি হয়। ওপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসির কিন্তু ব্যবস্থা আছে, মাঝখানে কিন্তু মিউজিকের বক্স, আর এখানে কিন্তু রিডিং লাইট আছে, সুইচ আছে, আমরা কিন্তু সেটা দিয়ে অপারেট করতে পারি। আমরা যে সিটে বসে আছি তার ওপরের অংশে কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা আছে। হ্যান্ড লাগেজ বা অতিরিক্ত যে লাগেজগুলো আছে সেখানে কিন্তু আমরা রাখতে পারি। পায়ের নিচের দিকে কিন্তু ডান দিকে এরকম একটা সুইচের মতন অংশ আছে, এটা হচ্ছে ইউএসবি চার্জার। এখান থেকে কিন্তু ইউএসবি মাধ্যমে আমরা ফোন বা অন্য কিছু চার্জ করতে পারি। 11:34 বাজে, এই মাত্র কিন্তু বাসটা জাস্ট ছেড়ে দিল। ঠিক আছে, এখানে টোটাল কিন্তু আছে 42টা সিট। এখানে প্রায় প্রত্যেকটা সিটই ফুল। এবার তোমাদের বলি, আমার প্রথমে ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা এত গন্ডগোল করছে, তো বাসে বুক করি তার জন্য। এবং সিটটা যথেষ্ট ভালো, আরামদায়ক। যেটা আগে বললাম, এটা কিন্তু পুরোটা কিন্তু পুশ ব্যাক, সুতরাং কোনো অসুবিধা হবে না। চলো যাত্রা শুরু করা যাক। আশা করি যাত্রাটা খুব ভালো হবে। পুরো যাত্রাটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। বাস চলতে শুরু করার পরপরই কিন্তু কমপ্লিমেন্টারি জলের বোতল দিল, এবং আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে পড়েছি। বাইরের অংশ দেখতে দেখতে, বাইরের অংশটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এখন আমরা কিন্তু যাচ্ছি বিদ্যাসাগর সেতুর ওপর থেকে। নিচে আছে হুগলি নদী। যদিও রাতের বেলা অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আশা করি দূরে যে মিটমিট করে আলো জ্বলছে সেই অংশগুলো দেখে বোঝার উপায় আছে। রাতের কলকাতায় কিন্তু দেখতে বরাবরই খুবই সুন্দর লাগে। পুজোর সময় আমরা প্রায় দেখে থাকি রাতের কলকাতা, কারণ রাত জেগে আমরা প্রত্যেকেই ঠাকুর দেখি। তবে আছে কিন্তু কলকাতাকে দেখতে অন্যরকম লাগছে, কোনো রকম অনুষ্ঠান আলো ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগছে আমার রাতের কলকাতাকে। দূরে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু আমার রাতের কলকাতাকে।
এবার একটু অপর প্রান্তটা দেখাই। এখানেও দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে কিন্তু মিটমিট করে জ্বলছে। দূরে কিন্তু আভনি মল দেখা যাচ্ছে, যদিও এখন আলো নেবানো আছে, কারণ অনেকটাই রাত হয়েছে, সে কারণে কিন্তু মনের লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। চলে এসেছি বিদ্যাসাগর সেতু টোল ট্যাক্সের সামনে, যাকে আমরা কোনা এক্সপ্রেস ওয়ে নামেও চিনি। এটা মোটামুটি 7.3 কিলোমিটার কিন্তু লম্বা, এবং এই যে যাত্রা পথটা সেটা কিন্তু NH 12 এর, মানে কোনা এক্সপ্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে 12। যাই হোক, আমাদের টোল ট্যাক্স কিন্তু পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম টোল ট্যাক্স আমাদের কিন্তু পেরিয়ে যাচ্ছে। সামনের দিকে এগিয়ে চলছে কিন্তু আমাদের বাস। এই মুহূর্তে কিন্তু আছি আমি শিবপুর এরিয়াতে। শিবপুর এরিয়াতে আরও একবার আমি এসেছিলাম, কারণ বোটানিক্যাল গার্ডেন আছে কিন্তু এই শিবপুরেই। তো বোটানিক্যাল গার্ডেনের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। অনেক রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু বাসে ম্যাক্সিমাম লোকই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি একা কিন্তু প্যাঁচার মতন জেগে আছি, বাইরে জায়গাটা শ্যুট করছি। এটা ঠিক কোন জায়গা আমি বলতে পারবো না, তবে দেখছি বড় বড় লরি এবং বাস কিন্তু এখান থেকে ক্রস করছে। কোনো ছোট গাড়ি বা প্রাইভেট কার কিন্তু এই জায়গা থেকে ক্রস করছে না। এই জায়গাটা ঠিক কি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এই বাসে কিন্তু কেবলমাত্র একটাই হল্ট দেয়, সেটা হচ্ছে কোলাঘাটে। যাওয়ার সময় কোলাঘাটেই হল্ট দেয় এবং ফেরার সময় কোলাঘাটেই হল্ট দেয়। অনেকেই কিন্তু আমরা ডিনার করে এসেছি, কিন্তু যারা ডিনার করে আসেনি বা কিছু খেতে চায়, বাথরুম করতে চায়, তাদের জন্য কিন্তু স্পেসিফিক্যালি কোলাঘাটে হল্ট দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্ল্যানেট থেকে 68 কিলোমিটার দূরে কিন্তু এসে পৌঁছেছে এই মুহূর্তে কোলাঘাটে। এখানে 30 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। এই দেখো এখানে বাস দাঁড়িয়ে আছে, আর যে জায়গাটা দাঁড় করেছি সেটা হচ্ছে খানিকটা এইরকম। এখানে কিন্তু সব রকমের ফ্যাসিলিটিস আছে, মানে সব রকমের খাওয়া, বিশেষত বাথরুম করার জন্য খুবই ভালো, কারণ বাসে অনেকগুলোই কিন্তু মেয়ে ট্রাভেল করছে, ইনক্লুডিং মি। সেক্ষেত্রে বাথরুমটা খুব নেসেসিটি। এরপরে কিন্তু বাস থামবে না, মানে এই একটাই স্টপেজ, তারপরে কিন্তু একদম সোজা ডেস্টিনেশনে গিয়ে কিন্তু থামবে। তাই এই 30 মিনিট ব্রেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাসটা যে জায়গায় দাঁড়িয়েছে সেই হোটেলটা তোমাদের দেখাই। দেখো সামনে কিন্তু একটা মহাদেবের এরকম মূর্তি আছে, বেশ সুন্দর লাইট দেওয়া আছে, এবং যে রেস্টুরেন্টটা আছে সেটার নাম হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ বড়, এখানে কিন্তু সব ধরনের খাবার দাবারই অ্যাভেলেবেল, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, চা, কফি, পকোড়া, আইসক্রিম সব কিছুই কিন্তু পাওয়া যায়। অনেকে অনেক কিছুই কিন্তু খাচ্ছে। নির্ধারিত সময় কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ 30 মিনিট পর কিন্তু বাস ছেড়ে দিয়েছে। খুব টাইমটা মেনটেন করছে, বাসটা খুবই ভালো, দুলছে না। আর সব থেকে ভালো কথা যে বম্বে রোড রাস্তাটা খুবই ভালো, খুবই ভালো, এতটাই স্মুথ, তাই খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। খুব ভালো কমফর্ট জার্নি হচ্ছে। যাই হোক, এরপর কিন্তু আর বাস থামবে না, একেবারে ডাইরেক্ট গন্তব্যস্থলে গিয়ে কিন্তু থামবে। এই মুহূর্তে কিন্তু আমি আছি রূপনারায়ণের নদীর একদম ওপরের অংশে, অর্থাৎ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে রূপনারায়ণ নদী। যদিও অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এই কোলাঘাট থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা যায় খড়গপুরের দিকে আর একটা যায় দীঘার দিকে। তো আমরা তো অবশ্যই দীঘার দিকেই যাব। এরপর কিন্তু বাস দাঁড়িয়েছে কাঁথিতে। কাঁথিতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন স্টপ দিয়েছে। অনেকে বাথরুমে গেছে, অনেকে কিন্তু নেমেও গেছে। দীঘা যাবার পূর্বে আমাদের বাস কিন্তু থামবে চাউলখোলাতে, কারণ যারা মন্দারমণি যেতে চায় তারা কিন্তু এই চাউলখোলাতেই নামবে। চাউলখোলা থেকে মন্দারমণি সি বিচের দূরত্ব অ্যাপ্রক্স 9 কিলোমিটারের মতন। টোটো করে গেলে মোটামুটি ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মধ্যে। আমরা কিন্তু দীঘাতে ঢুকে গেছি। এখানে একটা খুব বড় গেট আছে, খুব সুন্দর গেট। সেই গেটটা কিন্তু ক্রস করে এই লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমি বাসের সাইডে আছে তাই গেটটা আমি খুব একটা ভালো তুলতে পারিনি। যাই হোক, এখানেই কিন্তু আমাদের বাস থামবে, তাই বাস থেকে নেমে কিন্তু কথা হচ্ছে তোমাদের সাথে।
শর্ট 3:30 বাজে, 4:30 সময় কিন্তু পৌঁছানোর কথা ছিল। 1 ঘন্টার আগে কিন্তু পৌঁছে গেছি আমরা ওল্ড দীঘাতে। বাস স্ট্যান্ডটা হচ্ছে ওল্ড দীঘাতে এবং আমি থাকবো কিন্তু ওল্ড দীঘাতে। গত মোটামুটি 14-15 বছর পর দীঘাতে এলাম এবং আসার জন্য অনেক কিছু যাই হোক করতে হয়েছে, কারণ খুব শর্ট টাইমের মধ্যে প্ল্যানিং, তারপর এখানে আসা। এখন এখান থেকে হোটেলে যাব, দেখা যাক হোটেলে চেকিং করব, চেকিং করে কি প্রসেস আছে না প্রসেস আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। হোটেলের রুমটা শেয়ার করব, হোটেলের ডিটেলস দেবো, সঙ্গে আরও অনেকগুলো হোটেলের ডিটেলস দেবো যাতে তোমরা দীঘাতে আসার পর অনেকগুলো অপশান পাও। যাই হোক, চলো এখন হোটেলের দিকে যাওয়া যাক। জগন্নাথের মন্দির উদ্বোধন হওয়ার কারণে কিন্তু পুরো জায়গাটাই কিন্তু এরকম সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, যদিও এই যে গেটটা করা হয়েছে গেটটা কিন্তু এখন লাইট জ্বলছে না। যাই হোক, পুরো যে রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম উপরে কিন্তু এরকম বিভিন্ন রকম রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। এবং আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, এই যে পুরো সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা কিন্তু ধাক্কা মারছে এই ওল্ড দীঘা সি বিচে। এত বছর পর ওল্ড দীঘা সি বিচে আমি আসলাম, আমার এত ভালো লাগছে, এত সুন্দর করে সাজানো হয়েছে। বিশ্বাস করো, পুরনো দীঘার সাথে এই দীঘাটা আমি মেলাতে পারছি না। আমার চোখের সামনে পুরনো দিনের যেই 15 বছর আগে আমি যে দীঘা এসেছিলাম সেই স্মৃতির সাথে এই স্মৃতির কোনো মিল নেই। প্রচণ্ড রকমভাবে আমি উচ্ছ্বাসিত, খুব ভালো লাগছে, কারণ ফার্স্ট ইমপ্রেশনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। চারিদিকে এত সুন্দর লাইট, বসার জায়গা খুব সুন্দর, মানে সাজানো গোছানোটা হচ্ছে খুব সুন্দরভাবে করা হয়েছে। আর যেহেতু এত রাত্রি 3:30 বাজে, মানে জাস্ট নামলাম, তো এত ফাঁকা জায়গার মধ্যে, এত নির্জনতার মধ্যে শুধুমাত্র সমুদ্রের গর্জন, মানে অসাধারণ একটা অনুভূতি। এই ফিলিংসটা না বলে ঠিক বোঝানো যায় না। যাই হোক, পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট দেখো এত ভালো লাগছে। দীপুদা বাঙালিদের কাছে কিন্তু প্রচণ্ড জনপ্রিয় একটি জায়গা, দীঘা, পুরী এবং দার্জিলিং। সময়ের সুযোগ, উইকেন্ড, অনুষ্ঠান, ফাঁক ফোকর, সিজন অফ সিজন, মানুষ যখনই সময় পেয়েছে এই দীঘা, পুরী এবং দার্জিলিংয়ে কিন্তু ঢু মেরেছে। এবং সব থেকে কিন্তু কাছে হচ্ছে দীঘা কলকাতা থেকে, সেই কারণেই কিন্তু দীঘার যাতায়াত করার প্রবণতা বা ঘুরতে আসার প্রবণতা অনেকটাই বেশি। দীঘা আজকে পর্যটন কেন্দ্র হয়ে ওঠার আগে কিন্তু ছিল বীরকুল নামে একটি উপকূলীয় গ্রাম। অষ্টাদশ শতকে শেষভাগে ওয়ারেন হেস্টিংস একটি চিঠিতে দীঘাকে প্রাচীন বাইডেন বলে উল্লেখ করেছিলেন। বাস স্ট্যান্ড থেকে নেমেই একটুখানি জাস্ট এগিয়ে এসেছি, মানে টোটোর খোঁজ করছিলাম। তো টোটোর খোঁজ করতে করতে একটু সামনের দিকে এগিয়ে আসতেই কিন্তু এত সুন্দর একটা সি বিচ, যেটা ওল্ড দীঘা সি বিচ, দুর্দান্তভাবে সাজিয়েছে। আর পুরো সি বিচ ধরতে গেলে ফাঁকা, কিচ্ছু নেই। ওই দিকে কিছু মানুষ আছে যারা আমরা একই সাথে আর কি এসেছি, যারা কি বাসে তারা ওখানে কিছু বসে আছে, জানি না কতটা বুঝতে পারছো। বিভৎস ধরে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, দারুণ সুন্দর হাওয়া, টেম্পারেচার দুর্দান্ত, মাত্র 24 ডিগ্রি এখন। কি যে দুর্দান্ত ওয়েদার, আর এই সময় আসাটা যে এত ভালো হবে সত্যি বুঝতে পারিনি। চলো আরও কাছে যাব, সমুদ্রের কাছে যাব এবং অবশ্যই অবশ্যই করে কিন্তু সূর্যোদয় দেখব। না, আমার ক্ষেত্রে সেদিন আর সূর্যোদয় দেখা হয়নি। তবে যেটা তোমাদের কাছে বলতে চাই, বলতে পারো, রিকোয়েস্টই করছি, তোমরা নিজেরা যখন আসবে অবশ্যই নিজের প্রিয় মানুষের সাথেই কিন্তু এসো এই জায়গায়। প্রিয় মানুষ কিন্তু শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই নয়, সেক্ষেত্রে আমি বলবো প্রিয় মানুষটা কিন্তু বাবা মাও হতে পারে। তোমাদের নিজেদের কাছের মানুষ, প্রিয় মানুষকে সঙ্গে নিয়েই কিন্তু এই সূর্যোদয়টা দেখো, তাহলে আশা করি তোমাদের এই অনুভূতিটা তোমাদের নিজেদের খুবই ভালো লাগবে। এইসব অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না, এগুলো একান্ত ব্যক্তিগত এবং খুব সুন্দর হয়। যাই হোক, এই নির্জনতাকে কিন্তু কাটিয়ে উঠছে সমুদ্রের গর্জন, খুবই সুন্দর। চলে এসেছি সমুদ্রের ধারে। রাতের অন্ধকারে সমুদ্রের শুধুমাত্র ঢেউটাই কিন্তু চোখে পড়ছে, দেখতে পাচ্ছ খুব বড় বড় ঢেউ কিন্তু এসে আছড়ে পড়ছে পারে। সাধারণত আমি বেশিরভাগ সময় পাহাড়ে যেতেই পছন্দ করি, পাহাড় আমাকে টানে। তবে রাত্রেবেলা এই নির্জনতা কিন্তু চিরে বেরিয়ে আসছে সমুদ্রের গর্জনের আওয়াজে। এখানে দেখতে পাচ্ছ একদিকে ছোটা ভীম আছে, লাভ আছে, দীঘা লেখা আছে, জায়গাটা ভীষণ সুন্দর। এবারে চলো আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। সমুদ্র কিন্তু একদম আমার ডান দিকে আছে, দেখতে পাচ্ছ। সমুদ্রকে ডান দিকে রেখে সমুদ্র দেখতে দেখতেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি।
টোটো নেওয়ার কোনো পরিকল্পনা নেই, কারণ টোটো করে গেলে কিন্তু এই সুন্দর দৃশ্যটা আমি মিস করব, আর সেটা আমি করতে চাই না। টুনি লাইট দেওয়ার কারণে পুরো জায়গাটা অনেক বেশি ব্রাইট হয়েছে। অনেকটা প্যাগোডা স্টাইলে কিন্তু দেখতে পাচ্ছ অংশ আছে, ওই অংশগুলোতে কিন্তু বসার জায়গা করা হয়েছে। বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসতে পারে, বাবা মা প্রিয় মানুষের সাথে আসতে পারে, আমি তো কোনো বন্ধুর সাথে আসতেই পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা খুব বেশি ম্যাটার করে। আমার জীবনে ম্যাক্সিমাম বন্ধুই রেড ফ্ল্যাগ হয়ে থেকে গেছে, তো সেই কারণে একা থাকাটাই অনেক বেটার। তবে সম্পূর্ণ একা বলবো না, আমার ওই যে বললাম কোয়ালিটিটা খুব ম্যাটার করে। বন্ধু আছে গুটি কয়েক, তবে ছেলে মেয়ে বোথই তারা খুবই ভালো, সাপোর্টিভ, সবসময় আমার পাশে থেকেছে। তাদেরকে অনেক সময় কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, তারা আমার সাথে ঘুরতে এসছে। তবে এইবারের সফরে কিন্তু আমি একাই ছিলাম। যাই হোক, পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। রাতের নির্জনতা কিন্তু চিরে বেরিয়ে আসছে এই সমুদ্রের গর্জন। চারিদিকে কিন্তু জগন্নাথ দেবের বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট মূর্তি আছে, মানে লাইটিংয়ের মূর্তি আগে যাকে বলা যেতে পারে। আর এই দেখো, এই যে প্যাগোডা স্টাইলের যেই বসার জায়গাগুলো করেছে, বেশ সুন্দর লাগছে। আর এই জায়গাটায় কিন্তু ওয়াশরুমও আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সব জায়গাতেই ওয়াশরুম আছে, তবে এই ওল্ড দীঘা সি বিচে কিন্তু স্নান করার কোনো উপায় নেই। এই দেখো, জগন্নাথ দেবের কিন্তু একটা এরকম লাইটিংও করেছে। দূরে দেখো তিনটে মূর্তি কিন্তু দেখা যাচ্ছে। ছৌ নাচের কিন্তু মুখভঙ্গিমা এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি গত 14-15 বছর পর কিন্তু দীঘায় আসলাম। শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। ঘরের কাছে এত ঘরের কাছে থাকা সত্ত্বেও আসা হয়নি। এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে কি বলতো, ক্রিসমাসের যেরকম সাজানো হয় ব্যাপারটা না সেরকম। জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে, সেই উপলক্ষে এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। চারিদিকে এরকম জগন্নাথের লাইটিং করা হয়েছে, মানে খুব সুন্দর লাগছে। দীঘার আসার কারণটা কিন্তু আলটিমেটলি সেটাই, জগন্নাথ ধাম দেখার জন্য এবং তোমাদেরকেও দেখানোর জন্য। যাই হোক, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। প্রথম দর্শনই এত ভালো লাগছে। চলো এবার চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা হোটেলের দিকে এগোচ্ছি। এই দেখো, জগন্নাথের এরকম লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দূরেই দেখো, ছবির মধ্যে কিন্তু পোস্টার বসিয়ে পেছনে লাইট দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই লাইটিং করেছে। আর দূরে যে নীল রঙের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই হলো ওয়াশরুম। আর এখানে কিন্তু ওয়াচ টাওয়ারও আছে। পুরো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আরও একটা বিষয় যেটা আমার লক্ষ্য করলাম, সেটা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার সত্যিই খুব ভালো লাগছে। যে সি বিচের কাছে এসে কোনো রকম কোনো ময়লা নেই, কিচ্ছু নেই। এটা আমাকে সত্যি অবাকও করেছে, যেরকম ভালোও লেগেছে সেরকম। শুনেছি সমুদ্র নাকি যা নেয় তা নাকি ফিরিয়েও দেয়। আমার জীবনে কিন্তু এই সমুদ্রের মধ্যেই বন্ধু বান্ধবের আগাগোনা। কেন বলি শোনো, আমার অনেক বন্ধুই আছে, বলতে পারো 100 ভাগের মধ্যে 95 ভাগই রেড ফ্ল্যাগ। তো বাকি 5% যারা আছে সত্যি খুব সাপোর্টিভ, খুব ভালোবাসার জায়গা। বাকি যে 95 ভাগ আমার খালি, অর্থাৎ রেড ফ্ল্যাগ, সেই জায়গাটা কিন্তু পূরণ করেছো তোমরা, অর্থাৎ আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য তোমরা, যারা আজকে আমাকে ভালোবেসে আমার ভিডিওকে পছন্দ করে লাইক করে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়েছো বলেই কিন্তু আজকে আমি এই জায়গাটায় এসেছি। তোমরা হচ্ছে আমার এই সো কল্ড বন্ধুদের তুলনায় অনেক অনেক ইম্পর্টেন্ট, আমার অনেক কাছে। সেই কারণেই কিন্তু আমার কাছে তোমরা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভবিষ্যতেও আশা করি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। আরও অনেক জায়গায় আমরা একসাথে ঘুরবো। আমার সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। এবার আমি তোমাদের সাথে কিছু হোটেলস তার ফোন নাম্বার শেয়ার করছি, যাতে তোমরা ডাইরেক্ট ফোন করে এখানে আসতে পারো, বুকিং করতে পারো। কারণ ডাইরেক্ট ফোন করলে কিন্তু কস্টিংটা অনেক কম হয়। আর যারা একা আসবে, একা মেয়ে বা ছেলে, অবশ্যই কিন্তু এনওসি সার্টিফিকেট রাখবে এবং দরকার পড়লে কিন্তু বাবা মায়ের সাথে ফোনে কথা বলিয়ে নেবে, সেটাই কিন্তু ভালো হবে। এবারে চলো তোমাদের আমি আমার রুমটা দেখাই। ভেতরে ঢুকেই এখানে টিভি আছে, এখানে
ড্রেসিং টেবিল আছে, ইন্টারকম সিস্টেম আছে, আর এই হচ্ছে আমি। যাই হোক, এখানে দেখো ফ্যান আছে, খুব সুন্দর লাইটিং আছে, এসি আছে, কার্টেন, দুটো বালিশ, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জাগ আছে, সব কিছু আছে। আর এইখানে ভেতরে কিন্তু এরকম একটা ব্যবস্থা আছে, যার জন্য কিন্তু এসি চললে কোনো সমস্যা হবে না। এবার চলো তোমাদের আমি বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, গিজার আছে, একেবারে নেসেসিটি যেগুলো দরকার সেগুলো কিন্তু সবই আছে এখানে। এবারে যে জিনিসটা আমি বলি, যেহেতু আমি আর্লি চেকিং করেছি, এখন ভোর 4:30 বাজে, সে কারণে কিন্তু 500 টাকা এক্সট্রা নিয়েছি। যদি এসি ছাড়া বলতাম তাহলে কিন্তু 300 টাকা হয়ে যেত, ঠিক আছে। আর এমনি মোটামুটি যা টোটাল কস্ট পড়েছে সেটা আমি দেখো এখানে সাইডে কিন্তু লিখে দিলাম। এখানে কিন্তু আমি আজকের দিনটা, কালকের দিন থাকবো, পরের দিন কিন্তু মর্নিংয়ে চেক আউট। সুতরাং দেখতেই পাচ্ছ এই টাকায় এই রুম, আশা করি ভালোই হবে। পুরো জায়গাটা তোমাদের ভালো করে ঘোরাবো, আর সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের ডিটেলসে শেয়ার করব। আর তোমাদের কিন্তু আমি আরও কিছু হোটেলসের অপশান দিয়ে দিলাম, যাতে তোমরা আরও অনেক বেশি জায়গা তোমরা থাকতে পারো বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে আমি হোটেলের অপশানগুলো তোমাদের কাছে শেয়ার করছি, যে তোমরাও আসলে এগুলো ব্যবহার করতে পারো। যাই হোক, যখনই আসবে সব হোটেলে চেষ্টা করবে ডাইরেক্ট ফোন করে আসার, সেক্ষেত্রে কিন্তু পয়সাটা অনেক কম। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। এখন রেস্ট করব, সকালে উঠে কিন্তু অনেক জায়গায় ঘুরবো, সেই সমস্ত কিছু কিন্তু থাকবে পরের পর্বে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে খুব শিগগিরই। বাই।